আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, বাংলাদেশের প্রধান দুটো রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, তাদের রাজনীতি কি শেষ হতে চলেছে? বাংলাদেশে কি কোনো তৃতীয় অথবা চতুর্থ যে রাজনৈতিক শক্তি সেটির অভ্যুত্থান হতে যাচ্ছে? অথবা আমাদের দেশে যে একটা উদার গণতান্ত্রিক যে রাজনীতি, যেটিকে পশ্চিমা ধাঁচের ক্যাপিটাল, সেমি ক্যাপিটাল, তারপর সেমি কমিউনিস্ট, সেমি ধর্মনিরপেক্ষ, আবার অনেকটা সেমি ফান্ডামেন্টাল, সব মিলিয়ে একটা ধর্মনিরপেক্ষতার আড়ালে সব কিছুর একটা জগা খিচুড়ির রাজনীতি এবং সরকার ব্যবস্থা চালু ছিল আজকের দিন পর্যন্ত। এটা কি আগামীকাল চলবে, নাকি এখানে একটা উগ্র দক্ষিণপন্থা চলে আসবে, নাকি এখানে ঠিক মার্কিন তাবেদার যে রাষ্ট্রগুলো হয় ওইরকম ধাঁচের কোনো রাষ্ট্র আসবে, অথবা আফগানিস্তান, ইরান, তুরস্ক ইত্যাদি রাষ্ট্রসমূহে যে সরকার ব্যবস্থা চলছে, রাজনীতি চলছে, আমাদের দেশে কি ঠিক সেরকম কিছু একটা শুরু হবে কিনা, এই প্রশ্নটি এখন মারাত্মক আকার ধারণ করেছে। আমরা এখন ঠিক না বেহেশত না দোজক, না উত্থান না পতন, সব কিছুর একটা মাঝামাঝি জায়গাতে রয়েছে, যা কিনা একটি জাতি গঠন, একটি রাজনীতির যে ট্রানজিশন, এর জন্য খুব, যাকে বলা হয়, সাংকেতিক, অর্থবহ এবং একই সঙ্গে জটিল একটি সময় আমরা পার করছি। আপাত দৃষ্টিতে বিএনপি যারা লোকজন রয়েছেন তারা খুব খুশি যে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেই, আর আওয়ামী লীগের যে প্রতিদ্বন্দ্বী হিসেবে যারা, তারা এখন রাষ্ট্র ক্ষমতায়। অন্যদিকে যেটা আছে, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, তিনি এখন বয়োবৃদ্ধ, তারপর এখানে বয়োবৃদ্ধা, তিনি এখন বয়োবৃদ্ধা, প্রবাসে আছেন, এবং যে মামলা মোকদ্দমার ফাঁদে তাকে জড়ানো হয়েছে তাতে খুব দ্রুত তিনি ফিরে আসবে, সুস্থ হবেন, এটা অসম্ভব একটা বিষয়। কাজেই বাচ্চ তালি বাজাও বা তালিয়া বাজাও, আনন্দ করো, উৎসব করো। 2001 সন পর্যন্ত না, 2041 সন পর্যন্ত কিভাবে ক্ষমতায় থাকা যায় সেটার পরিকল্পনা করো। এভাবে কি সম্ভব? নাকি ওই দেখা যায় সিঁদুরে মেঘ, ওই আসছে কালবৈশাখী, কিংবা চারিদিক থেকে সুনামির আভাস পাওয়া যাচ্ছে, সে অনুযায়ী আত্মরক্ষার জন্য প্রস্তুতি নাও। কোনটা করবেন আপনি? এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব খুব সংক্ষেপে। আপনারা দেখেন যে প্রকৃতির একটা ভারসাম্য রয়েছে। নদীর তীরে যান, নদীর যদি কোনো একটা তীর ভেঙে যায় অপর তীর গড়ে। এই পৃথিবীর কোনো কিছু নেই, কোনো সমুদ্র নেই, কোনো তীর নেই, কোনো নদী নেই, কোনো জলাভূমি নেই যেটির একটি সীমা আছে, মানে এক সাইড আছে, আর অপর যে দিক ওটি অনন্ত, কিচ্ছু খুঁজে পাবেন না। পদ্মা নদীর এপার আছে, ওপার আছে, যমুনার এপার আছে, ওপার আছে, আড়িয়াল বিলের এপার আছে, ওপার আছে। রাজনীতিরও এপার আছে, ওপার আছে, মানে শক্ত একটা প্রতিদ্বন্দ্বী থাকতে হবে। যে রাষ্ট্রে, যে সমাজে এই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী না থাকে, সেই রাষ্ট্রে কখনোই রাজনৈতিক বিধি ব্যবস্থা প্রাতিষ্ঠানিক লোক লাভ করে না। একটি দল খুব বেশি শক্তিশালী হয়ে যায় মানে সেই দলটি পতিত হওয়ার জন্য, পতন হওয়ার জন্য সেই দলের এই শক্তিমত্তা ব্যাপক হারে বাড়তে থাকে। আপনি যদি ইটালির ফ্যাসিজমের চিন্তা করেন, মুসোলিনি অত্যন্ত জনপ্রিয় দল হিসেবে, জনপ্রিয় ব্যক্তি হিসেবে তিনি ক্ষমতায় এলেন, আর সকল রাজনৈতিক প্রতিপক্ষকে শেষ করে দেওয়ার পর তিনি শেষ হয়ে গেলেন চিরতরে। এখন ফ্যাসিস্ট যে শব্দটি, এটি একটা গালি। সিমিলারলি
ইতালির নাৎসিবাদ অত্যন্ত জনপ্রিয়। এবং অ্যাডলফ হিটলার তিনি যে রাজনীতিতে এলেন জাস্ট লাইক প্রিন্স, মহাকালের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি হিসেবে তিনি জার্মানির রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিলেন এবং একটি ভঙ্গুর অর্থনীতি, একটি পরাধীন জাতিসত্তা, প্রথম মহাযুদ্ধের পরে জার্মানির যে নির্মম পরাজয়, সেখান থেকে জার্মান জাতীয়তাবাদকে তিনি এমন একটা জায়গাতে নিয়ে গেলেন যে জার্মানির লোক তাকে মাথায় করে ডাকছিল। সেই তিনি হঠাৎ করে প্রতিদ্বন্দ্বী দমন করার নামে যে তাণ্ডব শুরু করলেন, সেই তাণ্ডবে সারা পৃথিবী তছনছ হল। তিনি আত্মহত্যা করলেন, তার দল চিরতরে শেষ হয়ে গেল। তো সেই দিক থেকে আমাদের বাংলাদেশে এই যে মানে প্রতিপক্ষকে দমন করার যে কালচার, এটা শুরু হয়ে গেল এরশাদ জামানা থেকে। এরশাদ ক্ষমতা এসে বিএনপি ভাঙলেন, আওয়ামী লীগ ভাঙলেন, সবশেষে নিজে ভেঙে চুরমার হয়ে গেলেন। এখন জাতীয় পার্টি রংপুরে আছে, গাইবান্ধাতে আছে নাকি বনানীতে আছে, আপনাদের খুঁজতে হবে। এরপর আপনি ধরুন 2001 সনে বিএনপি ক্ষমতায় এলেন। ওই সময়টাতে জঙ্গিবাদ বাড়ল, 21শে আগস্টের গ্রেনেড হামলা হলো, আওয়ামী লীগ তছনছ হয়ে যাওয়ার উপক্রম হলো। বিনিময়ে একাগার এলো বিএনপি, সেই যে তার উপর যে জুলুম নির্যাতন অত্যাচার শুরু হলো, যার ফলে 17টি বছর এই দলটি ক্ষমতার বাইরে। এখান থেকে আওয়ামী লীগ কোনো শিক্ষা নিল না, তারা ক্ষমতায় আসার পর বিএনপিকে ভাঙার চেষ্টা করলো, আবার প্রতিদ্বন্দ্বী সরানোর চেষ্টা করলো। বিএনপির যে সভানেত্রী বা চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মনে করা হলো যে তিনি থাকবে না তো বিএনপি থাকবে না, তাকে শেষ করে দেওয়ার জন্য সব চেষ্টা আওয়ামী লীগ করল। ওই সময়টাতে বাংলাদেশে অনেকেই বলেছেন, তার মধ্যে আমিও বলেছি, লিখেছি এবং বলেছি। কোটি কোটি মানুষ তার সাক্ষী। আমি সেই কালা পাহাড় ধলা পাহাড়ের গল্প দিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীকে বোঝানোর চেষ্টা করেছি, খালেদা জিয়ার পতন হলে আপনারও পতন হবে। খালেদা জিয়া যদি মারা যায় আপনি বেঁচে থাকবেন না। এর কারণ হলো যে আপনি নিজেকে যতই শ্রেষ্ঠ মনে করেন, আল্লাহ সবসময় করে কি সমসাময়িক সেম যোগ্যতার লোক দিয়ে দেয় পৃথিবীতে এবং একটা দেশে। এখন তারেক রহমান সাহেব আছেন প্রধানমন্ত্রী, তার সাথে শফিকুর রহমান 19-20 পার্থক্য। তারেক রহমানের সাথে যারা আছেন, আপনি ধরেন নুরুল হক নুরু আছেন, ববি হাজ্জাজ আছেন, পার্থ আছেন, সানি আছে, ওনার এপিএস, মাহাদি আমিন আছে, তারপরে যাকে বলা হয় মাহাদি আমিনের সাথে হুমায়ুন কবির আছে। এদেরকে যদি আপনি ধরেন ক্ষমতার বলয়, এর অপোজিটে জামাতের সাথে ডক্টর মাসুদ, এনসিপি নাহিদ, সার্জিস, তারপর অন্যান্য যারা আছেন, হাসনাত আবদুল্লাহ, এরা সবাই আপনি যদি ধরেন, এদের মধ্যে গুণগত পার্থক্য 19-20, শারীরিক মানসিক পার্থক্য 19-20। এখন এর মধ্যে যদি কেউ মনে করে আমি খুব সুপারম্যান, রং। আল্লাহ এইভাবে সিলেক্ট করে দেয়, এভাবেই প্রকৃতি তৈরি হয়। যখন পৃথিবীর সব মানুষগুলো একসাথে তৈরি হয়, আপনি চিন্তা করেন জুলিয়াস সিজার যখন ছিলেন তখন পম্পে দি গ্রেট ছিলেন, তখন ক্রেশাস দ্য গ্রেট ছিলেন। জুলিয়াস সিজার যখন ছিলেন তখন ক্লিওপেট্রা ছিলেন, তাকে বলা হয় ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কুইন এভার হ্যাড ইন দ্য হিস্ট্রি। এরপরে ছিলেন মার্ক অ্যান্টনিও একই সময়টাতে। আলেকজান্ডার যখন ছিলেন তখন পুরু ছিল, চন্দ্রগুপ্ত মৌর্য ছিল, চাণক্য ছিল এই আমাদের ভারতবর্ষে। এরপর পারস্যে তৃতীয় দারায়ুস ছিলেন। ফলে তিনি যে জয়লাভ করেছিলেন এত সহজ ছিল না। তার প্রায় সমপর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন। নেপোলিয়ন বোনাপার্ট যখন ছিলেন অলমোস্ট সেম, তারা কখনো ফাঁকা মাঠে গোল দিতে পারেননি। যখন বঙ্গবন্ধু ছিলেন তখন নেলসন ম্যান্ডেলা ছিলেন, ইয়াসির আরাফাত ছিলেন, ফিদেল ক্যাস্ট্রো ছিলেন, মার্শাল টিটো ছিলেন, ইন্দিরা গান্ধী ছিলেন, জুলফিকার আলী ভুট্টো ছিলেন।
শেখ হাসিনা যখন ছিলেন, নরেন্দ্র মোদী ছিলেন, ওখানে ইমরান খান ছিলেন, ওখানে ডোনাল্ড ট্রাম্প ছিলেন, জো বাইডেন ছিলেন, বারাক ওবামা ছিলেন, ইটস অলমোস্ট সেম। অ্যাঙ্গেলা মার্কেল ছিলেন। কাজেই মানে আপনি কখনোই প্রকৃতিতে এরকম সময় যায় না যে এখন এক পক্ষে 10টা বাঘ আর অপর পক্ষে 10টা বিড়াল, নেভার। কাজেই প্রতিদ্বন্দ্বী যত শক্তিশালী হয় তত বেশি রাজনীতি উর্বর হয়, ব্যবসা বাণিজ্য উর্বর হয়। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কর্মক্ষেত্রে যদি সুষ্ঠু প্রতিযোগিতা না থাকে, মেধার মূল্যায়ন না থাকে, তাহলে কখনোই একটা সমাজ উর্বর হয় না। তো সেই দিক থেকে আপনি দেখুন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগের যত পলিটিক্যাল মেধা আছেন তারা দেশ থেকে বিতাড়িত, তারা জেলখানার মধ্যে। ফলে কি হলো, এখন সরকারি দলে যেটা আছে, ইয়েস বস, ইয়েস স্যার, ইয়েস হুজুর, ইয়েস হজরত, ইয়েস মাদ্দাজিল্লুহুল আলী। বিরোধী দলে যারা আছেন, ইয়েস মোহতারাম, ইয়েস টাটকা অলি, ইয়েস গাউস, ইয়েস কুতুব, ইয়েস আমিরুল মোমিনিন, ইয়েস আমিরুল মুসলিমিন। এর বাইরে কোনো কিছু নেই। উল্টো কি আছে, 1 2 3 4, 3-এর ছেলে কৌয়া, এগুলো নিয়ে আবার জামাতের আমিরকে নিয়ে যে সমস্ত কথাবার্তা হচ্ছে। এইবার বৈশাখী মেলায় দেখেন কি একটা ছবি গাধার পিঠে চড়িয়ে তারপরে ঘোরানো হলো। হোয়াট ডাজ ইট মিন? যা কিছু হচ্ছে এটি দুটো রাজনৈতিক দল এখন তাদের যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ডের জায়গাতে একেবারে বিলি স্ট্যান্ডার্ডে চলে আসছে। একসময় জামায়াত ইসলামী রাজনীতি করত মুসলিম লীগের সঙ্গে, জামায়াত ইসলামী রাজনীতি করত আওয়ামী লীগের সঙ্গে, বিএনপির সঙ্গে, ভরা মাঠে গোল দিত। এখন তাকে রাজনীতি করতে হচ্ছে এনসিপির সঙ্গে, তাকে রাজনীতি করতে হচ্ছে তারেক রহমান সাহেবের সঙ্গে। আবার বিএনপির যে রাজনৈতিক নেতৃত্ব, সেই রাজনৈতিক নেতৃত্ব তারা ফুল মাঠে, ভরা মাঠে গোল দিয়েছে। ক্রিকেট খেলা যদি ধরেন, একদিকে ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়া অথবা ভারত অথবা পাকিস্তানের মতো দল ব্যাটিং করছে, আর তার মধ্যে তারা গোল দিয়ে বিজয়ী হয়েছে। আর এখন কি হলো, এখন তাদের প্রতিদ্বন্দ্বীকে, এখন তাদের প্রতিদ্বন্দ্বী সেই রাশেদ প্রধান, এখন তাদের প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার শাহরিয়ার কবির, এখন তাদের প্রতিদ্বন্দ্বী সেই এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ, তাদের প্রতিদ্বন্দ্বী হাসনাত আবদুল্লাহ, রুমিন ফারহানা। এদের ভয়ে তারা সবাই তটস্থ। যেখানে একটা সময় সরকারি বিরোধী দল, তাদের মধ্যে হতো কি, একদিকে সুরঞ্জিত সেনগুপ্ত, একদিকে তোফায়েল আহমেদ, একদিকে আমির হোসেন আমু, অন্যদিকে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, মদুদ আহমেদ, সালাউদ্দিন কাদের চৌধুরী। সে কি অনবদ্য, সেই অনবদ্য যে জায়গা, সেই জায়গাতে এখন পার্লামেন্টে যা কিছু হচ্ছে এটা অলানে ছাড়েন, একদিন দেখবেন ধপাস করে পড়ে গেছে এবং রাজনীতির একটা বিবর্তন হয়ে গেছে। সেই বিবর্তনে যদি বিএনপি টিকে যায়, তাহলে জনাব তারেক রহমান সাহেব হবেন সিলভিও মুসুভেনি, তার মতো প্রেসিডেন্ট, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সোহার্তোর মতো, অথবা ধরুন পাকিস্তানের সেই কার মতো বলবো, নওয়াজ শরীফের মতো, এরকম হবেন। আবার যদি তিনি ফেল করেন, এখানে আরেকটা রেভলিউশন হবে। সেই রেভলিউশনে হাসনা, সার্জিস এদের নেতৃত্বে নয়, এদের চেয়ে আরও ছোট, বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে পড়েন, সেকেন্ড ইয়ারে পড়েন, এইরকম লোকজন নেতা হয়ে যাবেন। ছোট ছোট আবাবিল পাখি, ছোট ছোট সেই আবাবিল পাখির হাতে ছোট ছোট পাথর।
এই প্রস্তর যুগে আপনি চলে যাবেন। জামাতের নেতৃত্বে যদি একটা ইসলামী বিপ্লব হয়, তাহলে আপনার সেই সপ্তদশ শতাব্দীতে আবু ওহাব নজদি তিনি যে সংস্কার করেছিলেন ইবনে সৌদ পরিবারকে নিয়ে, ইবনে সৌদ ডাইনেস্টি প্রতিষ্ঠা করেছিলেন সমস্ত জাজিরাতুল আরবে, তেমনি একটা ঘটনা এখানে ঘটবে যদি তিনি সফল হন। আর যদি জামাত ব্যর্থ হয়, তাহলে এখানে মুরসির মতো ঘটনা ঘটতে পারে, অথবা মোল্লা ওমরের মতো ঘটনা ঘটতে পারে, ইত্যাদি নানা কিছু। তো এই যে একটা বিবর্তনের সময় যাচ্ছে, এর মূল কারণ হলো প্রায় সব ক্ষেত্রে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, একচেটিয়া, ব্যবসা বাণিজ্য একচেটিয়া, কন্ট্রাক্টরিতে একচেটিয়া, নিয়োগ বদলিতে একচেটিয়া, রাজনীতির ক্ষমতায় একচেটিয়া, ব্যক্তির ইচ্ছা, এখানে সব কিছু, সব মিলিয়ে আমরা কোন দিকে যাচ্ছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।